হ্যালো ফ্রেন্ডস, গল্পের পরবর্তী অংশটুকু নিয়ে আবার আপনাদের মাঝে হাজির হয়েছি। আশা করি গল্পটি ভালো লাগবে। ফার্স্ট উইথ রোমান্স, জোরপূর্বক রোমান্স, পর্ব 5। 36 ঘন্টা পর নিশির ওভারঅল চেক আপ অ্যান্ড এক্স রে রিপোর্টগুলো ঘেটে দেখছেন আবু শেখর। পাশে বসে আছে ফারাজ। পেশা সূত্রে দুজন কলিগ হলেও আবু শেখর সাহেবের কাঁচা পাকা চুলগুলো বয়সের সাথে সাথে কাজের অভিজ্ঞতার বেশ সুন্দর একটা ছাপ ফেলে যাচ্ছে যেন। তাদের বিপরীতে আহিল বসে শুকনোভাবে দুজন মানুষের চেহারার ভাঁজগুলো পড়ার চেষ্টা করে যাচ্ছে। মিস্টার আহিল, আবু শেখর সাহেবের কথার বেশ খানিকটা নড়ে চড়ে নিজেকে স্থির করে নিল আহিল। হাজব্যান্ড অফ প্রিটিয়েস্ট ইয়াং লেডি, কথাখানা বলেই খানিকটা মুচকি হাসলেন তিনি। এই লাইনটা শুনেই ঠিক ম্যাজিকের মতো নিশির এলোমেলো চুলে ঘুম ঢুলে এলো চোখে। সকালের মিষ্টি হাসিওয়ালা ছবিটা চোখে ভাসছে আহিলের। হাসি দেবার সাথে সাথেই পিচ্চিটা আর মোড়া ভাঙতে শুরু করে দেয়। সারা গায়ে এত স্নিগ্ধতা খেলা করে মেয়েটার, তখন ইচ্ছে করে বুকে নিয়ে জড়িয়ে ইচ্ছে মতো চেপে ধরতে। একটা মিরাকল কিন্তু হয়েছে। পুরো হসপিটালের স্টাফদের মধ্যে ব্যাপারটা নিয়ে বেশ আলোচনা হচ্ছে। আর মিরাকলটা যে ফারাজের হাতেই হয়েছে তা আর বলার অপেক্ষা রাখছে না। যেখানে ডিউটি ডক্টর হোক ছেড়ে দিয়েছিল। যাই হোক, ওয়েল ডান মিস্টার ফারাজ, কথাখানা বলেই ফারাজের পেট চাপড়ে দিলেন আবু শেখর। এই মুহূর্তে আহিলের মুখে ঝুলে আছে ফারাজের প্রতি কৃতজ্ঞতার হাসি, আর ফারাজের মুখে ঝুলে আছে বন্ধুর প্রিয়জন বাঁচানোর তৃপ্তির হাসি। ওয়েল, এখন নাতাশার ব্যাপারে আসি। নাতাশার শর্ট নামটা যেন কি? নিশি, রাইট? জি, পাশে থেকে ফারাজ উত্তর দিল। নিশির ইনজুরি আর হেলিথ কন্ডিশন দেখে আমি ওর মাথার ইনজুরিটার জন্য সবচেয়ে বেশি কনসার্ন ছিলাম। কারণ মাথার আঘাতটার জন্য ওর প্রচুর রক্তক্ষরণ হয়েছিল। এই ধরনের আঘাতে অনেক ক্ষতির সম্ভাবনা থাকে। যদিও ওর প্রাথমিক এক্স রে রিপোর্ট এমন কিছুই ধরা পড়েনি। লাকিলি আজকের রিপোর্টও ভালো এসেছে। তবে ওকে মেন্টালি অনেক ক্ল্যাম থাকতে হবে, বিশেষ করে কয়েকটা মাস। কোনো ব্যাপারে হাইপার হওয়া বা টেনশন করা এই মুহূর্তে ওর জন্য বিপজ্জনক। যদিও আমি ওর ব্রেন এফেক্টের কোনো লক্ষণই পাইনি, তবে সাবধান থাকাটা আমি বেশি মনে করি শ্রেয়। তবে আহিল, ইজ দেয়ার এনিথিং রং ডক্টর? নিশির সিঁড়ি থেকে পড়ে যাওয়ার দরুন তার ব্যাক সাইড, আই মিন টু সে, শিরদাঁড়া আর বা হাতের কাঁধের জয়েন্ট ব্যাপক হ্যাপার হয়েছে। কাঁধের জয়েন্ট জোড়া লাগার চান্সটা কম, কিন্তু তারপরেও আমরা প্লাস্টার করে অবজারভেশনে রাখবো। তবে ওর কোমরের দিকটার জন্য ওকে বেশ সাফার করতে হবে। আপনি ওকে ট্রিটমেন্ট করান, কী প্রয়োজন শুধু আমাকে বলুন, আমি সব ব্যবস্থা করে দেব। যত টাকা প্রয়োজন আমি দেব। ওকে প্লিজ আর সাফার করতে দিবেন না। ও অনেক সাফার করেছে অলরেডি। আই বেগড ইউ ফর দ্যাট, প্লিজ ডক্টর। কথাগুলো বলতে বলতে আহিল বেশ অস্থির হয়ে পড়ল। কপালের পাশের রগগুলো স্পষ্ট ভাসমান, চোখের জলগুলো যেন রক্ত হয়ে ঠিকরে পড়তে চাইছে। ফারাজ খানিককাল আহিলকে দেখে, আহিল সব কিছুরই একটা সলিউশন আছে। সলিউশন না থাকলে তার একটা প্রসেস থাকে, যা ফলো আপ করলে নিশি বেটার লাইফ লিড করতে পারবে। তুই প্লিজ একটু শক্ত হ। স্যার কি বলেন শোন, তারপর বেস্ট অপশনটাই আমরা নিশির জন্য চুজ করব। আহিল, সামটাইমস উইল হ্যাভ অল থিংস হুইচ উই হ্যাভ নো নিড। নিশির ক্ষেত্রে তাই হয়েছে। ওর কোমরের দিকটা থেতলে গেছে, যার পেইন সে মেডিসিন নিয়ে অ্যাভয়েড করতে পারবে, কিন্তু ফাইনালি কোনো সলিউশন সে পাবে না।
তবে কিছু কিছু থেরাপি তুমি ওর হেলথ কন্ডিশনের উপর বেসড করে নিতে পারো। ফাইনালি কোনো ট্রিটমেন্ট, কোন অপারেশন বা কোনো প্রসেস, এনিথিং ডক্টর, কিছুই নেই। বি স্টেলিং আহিল, মেডিসিন প্লাস কিছু প্রসেস ফলো আপ করলে আই থিঙ্ক নিশি উইল হ্যান্ডেল দিস ম্যাটার ইজিলি। তবে তোমাকে অ্যাজ এ হাজব্যান্ড হিসেবে ওকে অনেক সাপোর্ট করতে হবে। আমি ওর জন্য সব করতে প্রস্তুত ডক্টর। ওয়ান মোর থিঙ্ক আহিল, ইন দ্য টার্ম অফ ইন্টিমেসি ইউ শুড মোর কেয়ারফুল। আর কিছুদিন প্রপার রেস্টে থাকুক। সামনে তোমাদের অনেক সময় পড়ে আছে। বেবি নেওয়ার ব্যাপারটা ধীরে সুস্থে এনশিওর করো তোমরা। ততদিনে নিশের হেলথটাও প্রপার রিকভারির টাইম পাবে। আর গাইনি অ্যাডভাইজর হিসেবে ফারাজ তো আছেই। হি উইল হেল্প বোথ অফ ইউ। সতর্কতা, নিষেধাজ্ঞা সব ব্যাপারেই আহিল শেখর সাহেব আর ফারাজের সাথে বেশ সময় নিয়ে আলোচনা করে নিলেন। ভেতর থেকে একটা বড় ধরনের চাপ সরে গেলেও মনটা বেশ বিক্ষিপ্ত হয়ে আছে তার। বারবার নিজেকে নিশির ভালোবাসার জন্য ব্যর্থ মনে হচ্ছে। সব কিছুতে কেমন যেন নিজেকে বিধ্বস্ত মনে হচ্ছে। ক্লান্ত মনে এলোমেলো পদক্ষেপ ফেলে আহিল ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে নিশির কেবিনের দিকে। ঘুম ভাঙলেই আহিলকে নিজের বুকের উপর মুখ গোজা অবস্থায় আবিষ্কার করলো নিশি। কেমন যেন খুব সুখ সুখ পাচ্ছে তার সারা শরীরে, যেন এক ধরনের শীতল প্রবাহ হচ্ছে তার। আহিলের প্রতিটা নিঃশ্বাস বুকে গলায় লাগা মাত্রই অজানা শিহরণে সারা গায়ে সুখ লাগিয়ে দিচ্ছে। নিশির বুকে মুখ গুজে নানা ধরনের চিন্তা করতে করতে কখন যে চোখ লেগে গিয়েছিল আহিল টেরই পায়নি। নিশির নড়াচড়ায় তদ্রটা তার কেটে গিয়েছে। নিশির নিঃশ্বাস গুলো চুলের উপর দোল খেলেই খানিক মুচকি হেসে উঠল আহিল। তারপর কণ্ঠালের নিচে ঠোঁট দিয়ে কিছু চেপে ধরে চুপ করে মুখ গুজে রইল গলার ডান দিকটায়। কুটকুট করছে আপনার চুলগুলো গলায় লেগে লাগুক একটু। কুটকুট করলে কিচ্ছু হবে না, আদর করে দিচ্ছি তো। গলায় বুকে নাক ঘষে দিতে দিতে আহিল কথাগুলো বলছিল। আহিলের স্পর্শ আর নিঃশ্বাস দুয়ে মিলে নিশের মধ্যে এক অন্যরকম শিহরণ খেলা করছে। বড্ড মন খারাপের সুখ হচ্ছে তার। এই লোকটা, এই অসভ্য লোকটা বিগত 7টা দিন তার সাথে কোনো যোগাযোগ করেনি। তাকে না জানিয়ে সে ইউএসএ চলে গিয়েছিল। তার এই ভালোবাসা আমার প্রতি, কাজটা যদি আমি করতাম, 2 দিন আমার খোঁজ না পেয়ে 3 দিনের দিন পার্ক থেকে ধরে নিয়ে গিয়ে বিয়ে করে ফেললো। এই আমাকে তো একবারও জিজ্ঞেস করার প্রয়োজন মনে করেনি আমি বিয়েতে রাজি কিনা। উল্টো আমাকে ধমকে বলেছিল, সাইন ইট নিশু। আই সেইড সাইন ইট। আর তার নিজের বেলায় লবডঙ্কা। এখন এসে ভালোবাসা দেখানো হচ্ছে কেন? আমি অ্যাক্সিডেন্ট করেছি বলে আমাকে করুণা করা হচ্ছে। লাগবে না এসব করুণার ভালোবাসা, চাই না কারো করুণা, চাই না আমি। চোখের জলগুলো যেন বাঁধ ভেঙে বেরিয়ে যাচ্ছে তার। সুখগুলো ব্যথায় পরিণত হচ্ছে ক্রমশ। তার সাথে অভিমানগুলো যেন বুকের ওপর পাথর সমান ভার হয়ে যাচ্ছে। ভেতরের ভোঁতা চিনচিনে ব্যথাটা গলা অবধি উঠে আসছে। লাগবে না আমার আদর। নিশির গলাটা শোনা মাত্রই আহিল নিশির মুখের দিকে তাকালো। নাকের ডগা লাল হয়ে আছে, ডান পাশে নীল হয়ে যাওয়া গালটা কেমন কালো কালো হয়ে আছে। কাঁদছো কেন? মাথা ব্যথা করছে? না। তাহলে কিছু না। কি কিছু না? এই যে তুমি কাঁদছো, কি হয়েছে নিশু? আমি তো ভয় পাচ্ছি পিচ্ছি। কেন এমন করছো? আপনি এখানে কি করছেন? মানে মানে আপনি এখানে কেন এসেছেন? কি দরকার আপনার এখানে? আমি তো আপনাকে আসতে বলিনি। আমি আমার নিশুর কাছে আসব। তার জন্য কি কোনো কারণ লাগবে নাকি? হুম।
নিশির মুখের ওপর ঝুঁকে বলল, আসতে যেমন কারণ লাগে না, তেমনি চলে যেতেও কারণ লাগে না, তাই না? চলে যেতে মানে? কিসের চলে যাওয়া? এই পিচ্চিটাকে ছেড়ে আমি তো এক মুহূর্তও চিন্তা করতে পারি না। কথায় কথায় গায়ের ওপর ঢলে পড়া আমার একদম পছন্দ না। দূর থেকে কথা বলুন। এভাবে কথা বলছো কেন নিশু? আমার নাম নিশি নয়, নিশি। আচ্ছা বেশ। একটা দীর্ঘশ্বাস ফেলে বলল। হঠাৎ করে নিশির এত কঠিনত্ব আহিলের কাছে কাটার মতো বিচ্ছে, কিন্তু তাও আহিল তা আমলে নিচ্ছে না। মেয়েটা কি পরিমাণ যন্ত্রণার মধ্যে দিয়ে যাচ্ছে তা তো দেখেছে সে চোখের সামনে। তারপর এত কড়া ডোজের মেডিসিন নিচ্ছে। মেজাজ খিটখিটে থাকাটা অস্বাভাবিক না? মাথার ব্যান্ডেজ পাল্টে ড্রেসিং করে নতুন ব্যান্ডেজ লাগানো হচ্ছে। পাশের টোলটাতে আহিল বসে আছে নিশির হাতখানা নিজের হাতের মুঠোয় ভর্তি করে। মাথার ব্যান্ডেজ পাল্টে দিয়ে ডান পায়ের হাঁটুর কাছের ব্যান্ডেজটা পাল্টে গিয়ে বেশ ঝক্কি খেতে হলো নার্স দুটোকে। ড্রেসিং ব্যাপারখানা যতই ভিআইপি ভাবে সম্পূর্ণ হোক না কেন, এর ব্যথা সহ্য করতে হবে, এটাই স্বাভাবিক। কিন্তু নিশির ফুপিয়ে ফুপিয়ে কান্না দেখে নার্স দুটো বেশ হিসমিস খাচ্ছে। পাশ থেকে আহিল নিশির সাথে এ কথা সে কথা বহু কথা বলে যাচ্ছে। নিশি একমনে আহিলের দিকে তাকিয়ে আছে, আর চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে। আহিলের চোখে কষ্টের ছাপ স্পষ্ট। এই কষ্টটা কার জন্য? নিশির জন্য। আচ্ছা, এইটা কি আমার কষ্টে পাওয়া কষ্ট, নাকি আমার প্রতি তার করুণা? ভীষণ কষ্ট হচ্ছে এই ভাবনাগুলো ভাবতে। ভীষণ ছটপটানি হচ্ছে ভিতরে। আর ভালো লাগছে না তার। নীন হয়ে গেছে। নার্সের কথায় নিশির হুঁশ ফিরল। আহিলের দিকে তাকাতেই দেখল সে চোখ মুখ মলিন করে তার পায়ের দিকে তাকিয়ে আছে। ঠিক তখনই চোখাচোখি হয়ে গেল দুজনের। নিশির চোখের জল মুছে দিয়ে কপালে পরম যত্নে চুমু এঁকে দিল আহিল। ঠিক হয়ে যাবে বাচ্চাটা, একটু কষ্ট হবে। আহিলের এমন বাচ্চাদের বোঝ দেওয়া দেখে নিশি ফিক করে হেসে দিল। নিশির হাসি দেখে আহিল প্রথমে খানিকটা অবাক হলেও পরে হাসির তাল মিলিয়ে লাল হয়ে যাওয়া নাকের ডগায় আলতো করে ঠোঁট চুয়ে দিল। পড়াশোনার তাগিদে বিদেশে পাড়ি জমালেও প্রতিটা ছুটি কেটেছে আহিলের নিজের দেশে, নিজের প্রিয়জনদের সাথে। সময় সাথে তার সাথে পাল্লা দিয়ে সবকিছু বহমান নদীর স্রোতের মতন এগিয়ে যাচ্ছে। আর তার সাথে সেই ছোট্ট আহিলটাও তরতর করে বেড়ে উঠছে। এই বেড়ে ওঠার যে আহিলের মা শিমুল বেগমের বড্ড ভয়। বিদেশে বউ হইয়ে ছেলে একা পড়াশোনা করছে, যদি সেখানকার সংস্কৃতি মনে ধরে যায়, সাদা চামড়ার মেয়ে বিয়ে থা করে যদি সেখানেই থেকে যায়, ছেলেটা যে দিনকে দিন কোনো রাজপুত্র থেকে কম হয়ে হচ্ছে না দেখতে। এই ছেলেকে নিয়ে অনেক স্বপ্ন তার। ছেলেকে বিয়ে দিবে, ঘরে রাঙা টুকটুকে একটা দুষ্টু মিষ্টি বউ আনবে, সবার সাথে মিলেমিশে চলবে, হাসি আনন্দ দিয়ে বাড়িটাকে স্বর্গ করে তুলবে। তারপর আসবে ছোট্ট ছোট্ট দুটো পা, ছোট্ট একটা আহিল বা একটা পরী, সারাক্ষণ এটা সেটা বায়না নিয়ে তার আঁচলে আঁচলে ঘুরবে। ব্যাপারগুলো মাথায় খেলতেই শিমুল বেগমের চোখগুলো এমন হাজারো বাহারি স্বপ্নে চিকচিক করে। আচ্ছা, স্বপ্নগুলো পূরণ করবে তো আহিল, নাকি? না না, আহিলের স্বার্থ এ নিয়ে কয়েকবারই আকার ইঙ্গিতে কথা বলেছে শিমুল, কিন্তু আহিলের উত্তরে সন্দেহজনক কিছুই তিনি পাননি। যত যাই ভাবুক, ছেলের ওপর এতখানি ভরসা আছে তার যে জীবন সঙ্গী হিসেবে সে নিজের মায়ের পছন্দকেই প্রাধান্য দেবে। দেশে ছুটি কাটাতে এসে আকার ইঙ্গিতে মা যে তার বিদেশি কোনো বিশেষ মেয়ে বন্ধুর নজরে আছে কিনা তা জানতে চাইতো। আহিল বেশ বুঝতে পারতো। কতবারও তো ফারাজকেও সে কাজে লাগিয়ে
এর উত্তর নেবার জন্য বা কখনো তার পক্ষের উপদেশগুলো ফারাজকে দিয়ে উপস্থাপন করিয়েছে। প্রতিবারই আহিল মায়ের অমল ছেলে মানুষই দেখে হেসেছে, মাকে বুঝিয়েছে। কিন্তু বাদ সাধল যখন আহিল তার পড়াশোনা শেষ করে সেখানকার গভর্নমেন্ট প্রতিষ্ঠানের খুব ভালো একটা চাকরির প্রস্তাব লোভে নিতে চেয়েছিল। অনেক বুঝিয়েছে সে মাকে, অনেক বেনিফিটও দেখিয়েছেন। এমনকি সে শিমুল বেগমকে ওখানে নিয়ে যাবারও কথা দিয়েছে, কিন্তু কিছুতেই কিছু কাজ হয়নি। শিমুল বেগম কোনোভাবেই আহিলের কথার কর্ণপাত করেনি, বরং সে নিজের সিদ্ধান্তে অটল থেকেছে। ছেলেকে বুঝিয়ে শুনিয়ে দেশে নিয়ে এসেছে। তিনি বেশ জানতো ছেলেকে চাকরির অনুমতি দেওয়া মানেই বিদেশি করে দেওয়া। তাছাড়া দেশের এত কিছু কার জন্য? এই ছেলে মেয়ের জন্যই তো। তারাই যদি পরদেশে পাড়ি জমায় তাহলে নিজের দেশকে দেখবে। মায়ের দিকে তাকিয়ে বাক্সপ্যাকটা গুছিয়ে আহিলকে আবার দেশে ফিরতে হয়েছে। দেশে ফিরে বন্ধু বান্ধব আর তার সাথে বাবার বিজনেস খুব ভালোভাবেই একটা ফ্লো চার্টের মধ্যেই চলছে সবকিছু। তবে বেশ কিছুদিন ধরে মায়ের মুখে বিয়ে নামক প্যানপ্যানানি শুনতে শুনতে কান ঝালাপালা হয়ে যাচ্ছে তার। বিয়ে করা হিল, সংসারী হ, আমি আর তোর বাবা কতদিন, তুই আর তোর বউ তো আরভিকে দেখে শুনে রাখবি, বিয়ে দিবি। এই লাইনগুলো আহিল বিগত কয়েকদিনে কয়েকশো বার শুনেছে। শিমুল বেগমের মতে ছেলেকে একবার বিয়ে করিয়ে সংসারী করতে পারলে আর বিদেশ বিদেশ করবে না, একা থাকবে বগল দাবা করে, যখন তখন ছুটবে বিদেশে। আহিল শোন বাবা, আম্মু প্লিজ বিয়ে টপিকস বাদ দিয়ে কথা বলো। আচ্ছা তোর মেয়ে দেখতে কি সমস্যা বলতো? একবার দেখলে তো আর বিয়ে হয়ে যাচ্ছে না, তাই না? আমার কাছে কিন্তু একটা বেস্ট প্রপোজাল আছে এই ব্যাপারে। আব্বু তুমিও শোনো আহিল, তুমি তো এমনিতেই সিলেট যাচ্ছ কোম্পানির প্রোডাক্ট লঞ্চিং এর মিটিং অ্যাটেন্ড করতে। হুম, আর সেটা তো কালই যাচ্ছি। লেট মি ফিনিশড আহিল। অফকোর্স আব্বু, তোমাকে তোমার আম্মু যে মেয়ে দেখার কথা বলছে তার বাড়িও সিলেটে, তুমি খুব ইজিলি মেয়ের দেখার ব্যাপারটা সারতে পারো। আই থিঙ্ক তোমার উপর আমরা আজ পর্যন্ত কোনো কিছুর চাপিয়ে দেইনি, এই ব্যাপারেও ভরসা রাখতে পারো। তুমি মেয়ে দেখো, যদি পছন্দ হয় তারপরেই আমি আর তোমার মা নেক্সট স্টেপ নেব। আমি স্টপ শিমুল, এই ব্যাপারে কোনো প্রেশার ক্রিয়েট করা হোক আহিলের ওপর তা আমি চাইছি না। কি আহিল মেয়েটাকে দেখবে? ওকে আব্বু, তবে আই হ্যাভ এন কন্ডিশন। মেয়ে আমি বাইরে কোথাও দেখব, তাদের বাড়িতে নয়। বিকজ আমার কমফোর্টনেসেরও একটা ইস্যু আছে। ওকে আমি কথা বলছি এই ব্যাপারে তাদের সাথে। এক্সকিউজ মি, আপনি মিস্টার আহিল আহমেদ? রিনঝিনে মেইলি কণ্ঠটা কানে আসতেই ফোনে দেখা বায়োডাটা থেকে চোখ সরিয়ে উপরের দিকে তাকালো আহিল। গতকাল বিকেলে সিলেট আসার পর থেকেই মিটিংয়ের প্রোডাক্ট লঞ্চিংয়ের ইনাগোরেশনে বেশ সময় দিতে হয়েছিল তাকে। তার উপর জায়গা বদলের দরুন রাতে ঘুমও ভালোভাবে হয়নি। ঘুমের অভাবে চোখের নিচটা বেশ খানিক ডিবে আছে। খুব সকালে মায়ের ফোনে আজকে 10টায় মেয়ে দেখার ব্যাপারটা জানতে পারে আহিল। তারপর থেকে এখানে আসা পর্যন্ত কয়েকশো বার শিমুল বেগম ফোন করে তার আপডেট জানতে চেয়েছেন। হ্যালো, ক্যান উই সিট হেয়ার? ইয়া, অফকোর্স। অফ হোয়াইট আর মেরুন কম্বিনেশনের দারুণ একটা শাড়ি পরেছে মেয়েটা, চোখে মোটা গ্লাসের পাওয়ারফুল চশমা, তার সাথে মানানসই খুব হালকা সাজ, দেখতে ভালো লাগছে। তবে সবচেয়ে ভালো লাগছে শাড়িটা, না চাইতেও বারবার শাড়ির দিকে চোখ চলে যাচ্ছে তার। কোনো যেন মেয়েটাকে এই শাড়িতে
পরিপূর্ণ লাগছে না। এই রকম অদ্ভুত ভাবনার কথা মাথায় খেলতেই আহিল নিজেই নিজের প্রতি বেশ অবাক হয়ে যাচ্ছে। আমি তাহিয়া হোসাইন হাসি, এই হচ্ছে আমার আপু রামিসা, রামিসা হোসাইন রাশি। নাইস টু মিট ইউ বোথ। আমি আহিল উইথ সারনেইম আহিল মাহমুদ। আপনার কিছু জিজ্ঞাসা করার থাকলে আপুকে করতে পারেন। অ্যাকচুয়ালি বাকি কথা শেষ হবার আগেই ভ্যাবা করে কান্না জুড়ে দিল রামিসা। এই হাসু, তুই কি বলছিস এইগুলো? উনি আমাকে কি জিজ্ঞেস করবে? হ্যাঁ, চুপ কর রাসু। ইয়ে মানে কিছু মনে করবেন না। না না ঠিক আছে। কি ঠিক আছে? কিচ্ছু ঠিক নেই। রাশি নামক মেয়ের এমন অদ্ভুত আচরণে আহিলের ঘুম ঘুম ভাবটা কেটে গিয়ে উৎকণ্ঠায় পরিণত হয়েছে। এখন এখান থেকে কোনো মতে বের হতে পারলেই হয়। কি যে এক ফ্যাসাদে পড়েছে। এর ওপর একের পর এক মায়ের ফোন। উফ। রামিসা, আদিল কান্নায় তোরে, মুখে কোনো কথাই আসছে না এই মেয়ের। এত দেরি করলে কেন? কই দেরি করলাম? এইভাবে কাঁদছো কেন? আদিল ভাই এতদিন প্রেম করেছিলেন অথচ ওকে চিনলেন না। ওর কি কান্নার জন্য কারণ লাগে নাকি? তাও ঠিক। আচ্ছা দেরি না করে চলো এখন। যাব মানে? মারামারি করব না। মারামারি কাকে মারবো? কেন ওনাকে? আহিলের দিকে আঙ্গুল উঁচিয়ে। এই আপু কি বলছিস? এই সব মাথার তার আসলে এই গেছে তোর। এই তুই চুপ কর। মাশফিক ভাইয়া, আপনি আর আদিল মিলে ওনার ট্যাংটা ভেঙে দেন তো, তাহলে ব্যাপারটা আরো মনে রাখার মতন হবে। আহিল তো পুরা হতভম্ব ওদের কথাবার্তা শুনে। কি হচ্ছে এখানে? স্বপ্ন দেখছে না তো? কি সব ঠ্যাং ভাঙাভাঙি? ভাই আপনি কিছু মনে করবেন না। আহিলের হাত ধরে কথাবার্তার এক পর্যায়ে হোটেল থেকে বের হয়ে পাশের কাজী অফিসে ঢুকে পড়ল সবাই। তার সাথে আহিলকেও নিয়ে আসলো। সেখানে গিয়ে ফারাজকে দেখা গেল সাক্ষী হিসেবে অপেক্ষা করছে। ফারাজকে সেখানে দেখে আহিল কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলল। ফারাজের সাথে কথা বলে যতটুকু জানতে পারলো তা হলো আদিল আর রামিসার সেই 5 বছর ধরে প্রেম। আদিল নিউরোলজিস্ট স্পেশালিস্ট হিসেবে চিটাগাং হসপিটালে আছে, আর রামিসা সবেমাত্র তার বিবিএ কমপ্লিট করেছে। বাড়িতে তাদের কথা জানানোর আগেই রামিসার বাবা আহিলের মায়ের সাথে পাকা কথা সেরে ফেলেছে বললেই চলে। ফারাজের সাথে আদিলের পরিচয় চিটাগাং ক্যাম্পেইন থেকে। সে বছর দুয়েক হবে। তারপর ভালো সম্পর্ক বলা চলে। 3 দিন আগে সিলেট ক্যাম্পেইনে এসে আদিল থেকে জানতে পারে যে এইবার ক্যাম্পেইন শেষে রামিসাদের বাসায় দেখা করে তাদের সম্পর্কের কথা বলবে। কিন্তু গতকাল রাতে রামিসার ফোনে আজকের কথা জানতে পেরে এই সিদ্ধান্ত নেওয়া। কারণ আজ রাত বা কাল সকালে আকদের প্ল্যানিং কিছু একটা ছিল উভয় পক্ষের মধ্যে। আর আহিলি যে সে পাত্র হবে সে কথা কোনাক্ষরেও বুঝতে পারেনি ফারাজ। সবকিছু শুনে আহিল কয়েকবার দম ছেড়ে আল্লাহর শুকরিয়া আদায় করলো। তিনি যে হাতে ধরে এত বড় ঝামেলার হাত থেকে তাকে রক্ষা করেছে। বিয়ের কাজ খুব ভালোভাবেই সম্পূর্ণ হয়েছে। আর আহিলকে সাক্ষী হিসেবে নেওয়া হয়েছে কনে পক্ষের উকিল বাবা। আর এই কাজটা হয়েছে রামিসার মতে। ফারাজ তো এই সেই কখন থেকে মিটিমিটি হেসে যাচ্ছে। তাদের সবাইকে বিদায় দিয়ে আহিল ফারাজকে নিয়ে বেরিয়ে পড়ল। কাজী অফিস থেকে বের হতেই, ব্যাপারটা কি হলো বলতো তোর সাথে? নিজের বিয়ের জন্য মেয়ে দেখতে এসে সেই মেয়েকে অন্য আরেকজনের সাথে বিয়ে দিয়ে দিলি। বিয়ে তো দিলি সাথে সেই মেয়ের উকিল বাবাও হয়ে গেলি। কথাটা বলেই ফারাজ গলা ফাটিয়ে হাসি ধরেছে। আহিল ফারাজকে কিছু বলতে যাবে তার আগেই ফোনটা বেজে উঠল। আহিল না দেখেই
হলপ করে বলতে পারবে এই ফোন কার। তাই 10-5 না ভেবে ফোন সুইচ অফ করে দিয়ে গাড়িতে উঠে চোখ বুজে গা এলিয়ে দিল ছিটে। আর একে একে ভাবতে লাগলো সকাল থেকে একের পর এক ঘটে যাওয়া কাহিনীগুলো। মেয়ে দেখা পর্যন্ত ঠিক ছিল, কিন্তু গোপনে নিজেদের মধ্যে আকদের ব্যবস্থা করে রাখা। আম্মু কিভাবে করলো এটা? আব্বু তো বলেছিল এই নিয়ে আমার ওপর কোনো ধরনের প্রেশার ক্রিয়েট করবে না। তাহলে আব্বু কি জেনে শুনে এই কাজটা করেছে, নাকি আম্মুই? উফ, আর কিছুই ভালো লাগছে না তার। সব কিছু কেমন অসহ্য লাগছে। রাগে মাথা ফেটে যাওয়ার উপক্রম হয়েছে তার। গাড়ি রিসোর্টে পৌঁছে দেবার পর আহিল নিজের ব্যাগেজ নিয়ে অন্য হোটেলে শিফট করে গেছে। রিসোর্ট ছেড়ে পুরোপুরি প্রকৃতির কাছাকাছি অনেকটা গ্রামীণ পরিবেশের আবাসিক হোটেলে বাঁশ আর কাঠের তৈরি কটেজটার বারান্দায় দাঁড়ালেই পাহাড়ি চা বাগান আর কুয়াশায় ঢাকা আবছা সবুজ পাহাড়। ভালো থাকার জন্য আর কি লাগে? দুদিন বাড়ির সাথে টোটালি যোগাযোগ অফ রেখে নিজেকে অনেকটা সময় দিয়েছে আহিল। তারপর নিজেকে স্থির করে অনেকটা গুছিয়ে তৃতীয় দিনের বিকেলে ড্রাইভার সহ গাড়ি নিয়ে ঢাকার উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। ফারাজের সাথে আগেই কথা হয়েছিল আজকে যাওয়ার কথা তার, কিন্তু সে গাড়ি করে নয়, ট্রেনে যেতে চায়। আর প্রতিবারই ফারাজ দূরের জার্নিগুলো ট্রেনেই এনজয় করে, তাই তাকে আর ঘটায় না আহিল। ট্রেন জার্নিতে আর তার আবার বেশ এনার্জি। নিঃশ্বাস আটকে আসে যেন। যতবারই ট্রেন জার্নি হয়েছে ততবারই হয় দরজায় নয় জানালার পাশে দাঁড়িয়ে বই তাড়া করে কাটিয়েছে সে এক বিদঘুটে অনুভূতি। মনে না করাই ভালো। বিকেল গড়িয়ে সবেমাত্র সন্ধে নামেছে দিগন্তে। আবছায়া কেমন একটা ধোঁয়াটে হয়ে আছে দূরের পাহাড়গুলো, ঠিক যেন কাচের জানালায় কুয়াশা লেগে থাকার মতো। হাত দিয়ে মুছে দিলেই স্পষ্ট হয়ে যাবে যেন। সেদিকে তাকাতে তাকাতেই বেশ ঝাঁকুনি দিয়ে গাড়িটা থেমে চলতে চলতে একেবারে স্টপ হয়ে গেছে। গাড়ির সামনের দিকটায় তাকাতে দেখা গেল ইঞ্জিন থেকে ধোঁয়া বের হচ্ছে। ড্রাইভারকে গাড়ি ঠিক করিয়ে রওনা দেবার কথা বলে আহিল সিএনজিতে উঠে বসলো। উদ্দেশ্য বাস স্ট্যান্ড হলেও দূর আর নিরাপত্তার কথা ভেবে দাঁতে দাঁত চেপে স্টেশনের উদ্দেশ্যেই রওনা দিল। সিএনজিতে উঠে ফোন অন করে ফারাজকে কল দিল। কই তুই? এই তো স্টেশনে ঢুকলাম মাত্র। কেন? আমার গাড়ি মাঝ রাস্তায় নষ্ট হয়ে পড়ে আছে, স্টেশনের দিকেই আসছি। তুই একটা টিকিট কেটে রাখিস আমার জন্য। এই লাস্ট মোমেন্টে টিকিট কই পাবো বলতো? তাছাড়া ট্রেনের সময় হয়ে আসছে। তোর আসতে কতক্ষণ লাগবে? এই তো মিনিট 20। আচ্ছা তুই আয়, আমি ম্যানেজ করছি। ফারাজের সাথে কথা বলে আহিল ড্রাইভারকে ফোন দিয়ে তার খোঁজখবর নিয়ে নিল। 13 মিনিট 15 পরেই আহিল স্টেশনে পৌঁছে গেছে। কিরে আহিল, কই তুই? ট্রেন তো হুইসেল দিচ্ছে। এই তো স্টেশনে ঢুকে পড়েছি। রাখ তুই, আসছি আমি। ট্রেনের সেকেন্ড হুইসেল দেওয়ার আগেই আহিল ট্রেনের দিকে ছুটে আসলো। মোটামুটি যাত্রী সব উঠে গেছে। স্টেশন অনেকটা ফাঁকা বললেই চলে। তারপরেও পাহাড়ে সন্ধ্যা নামছে সবে। চারপাশে পাশটাতে যেন স্বর্গের আলো ঠিকরে পড়ছে। আশপাশটাতে চোখ বোলাতে বোলাতে আহিল ট্রেনের যেই ভেতরে উঠতে যাবে। রাহেন স্যার, আমাকেও আফায় অহনো ট্রেনেরে ওড়ে নাই। এই আগে উঠবো, ইহার পর আপনি উঠবেন। হোয়াট দ্য হেল ইজ দিস গোয়িং অন? ইজ ইট ইয়োর প্রাইভেট প্রপার্টি? এই যে গালিগালাজ করবেন না কইয়া দিলাম। গাইল কিন্তু আমিও দিতে পারি। একবার গাইলানি শুরু করলে আপনার 14 গোষ্ঠী লুঙ্গি মাথায় লইয়া দৌড়াবে। আহিল কিছু বলার জন্য মুখ খুলতেই
রানী হাতের ইশারায় তাকে থামিয়ে দিল। আফা ছবি পরে তুইলেন। ট্রেন সাইরা দিব তো। আগে আহিলের মাথায় দুপাশ দপদপ করছে। একে তো ট্রেন জার্নিতে তার অ্যালার্জি, তার উপর এই ফাজিল মেয়ে মাথা চিবিয়ে খাচ্ছে। আর কিছু ভাবার আগেই আহিল হালকা একটা ধাক্কা খেলো। ধাক্কার সূত্র খুঁজতেই দেখলো হালকা পাতলা গরনে একটা মেয়ে, স্কাই কালারের ফতুয়া, তার সাথে অফ হোয়াইট জিন্স, চুলগুলো বেশ উপরে ঝুটি করা। টেনে ওঠার দরুন মেয়েটাকে সামনে থেকে দেখা হয়নি। আহিলের ধাক্কার আসল কারণ হচ্ছে কাঁধের ব্যাগটা। মেয়েটা পিছনে না ফিরে সরি বলতে বলতে আহিলকে টেনে ওঠার তাগাদা দিয়ে নিজে উঠে পড়ল। আহিল কিছুটা ধাতস্থ হতে হতে ট্রেন চলা শুরু করে দিয়েছে। কিছুটা দম নিয়ে সে নিজেও উঠে গেল। দোস্ত, লাস্ট মোমেন্টে টিকিট কালেক্ট করতে পারিনি। টিটি এদিকে আসলে কাটিয়ে নিতে হবে। আপাতত তুই বরং আমার সিটে বস। না, আমি দরজার দিকটাই আছি, এখানে বসবো না। দরজার দিকে এগিয়ে যেতেই দেখা গেল কেউ একজন পেপার বিছিয়ে খুব আয়েশ করে জায়গা দখল করে রেখেছে। একটু খেয়াল করতেই আহিল দেখতে পেল সেই স্কাই ফতুয়া, যার জন্য টেনে ওঠা নিয়ে কত ক্যাচাল হলো। আহিল কিছু না বলে অপোজিটের দরজায় দাঁড়িয়ে পড়ল। কিছুক্ষণের মধ্যেই ফারাজের সাথে তার বিপরীতে বসা দুই মেয়ের খুব ভাব হয়ে গেল। আপনার গগলসের ফ্রেমটা আমার খুব পছন্দ হয়েছে। আমার ফ্রেমটা দেখেন কেমন বুড়া বুড়া লাগে আমায় এতে। মোটেও না, আপনাকে বেশ মানিয়েছে এতে। ওমা আফারে আপনি কন ক্যারে হে আপনার বুড়ো আইব। আমিও তো ছুড়ো ছুড়ো, আমাগো আপনি তুমি করে কইয়েন। আপনি শুনতে ভালো লাগে না? আচ্ছা তুমি করেই বলবো। তা তোমার নাম কি? আমার নাম রানী। আফা আদর করে আমারে কুইন ডাকে। আপনার নাম কি তা? ফারাজ। কোথায় যাচ্ছ তোমরা? ঢাকায় যাব। আপনি? একই গন্তব্যে। তবে তোমার নামটা জানা হয়নি। নাতাশা ইসলাম নিশি। নিশি মানে রাত্রি, পাহাড়ে কিন্তু সন্ধ্যা হারিয়ে নিশি জাগেছে, খেয়াল করেছো? বা খুব সুন্দর। বলেন তো আপনি কিসে পড়েন? নিশির কথায় খানিক হাসলো ফারাজ। পড়াশোনা সেই কবেই শেষ। আপাতত ডাক্তার হিসেবেই আছি ঢাকাতে। তবে আপনাকে দেখলে আমার বাংলা প্রফেসর মনে হয় বেশি। এভাবে কথা থামায় ফারাজের সাথে নিশির শেষ আলাপ জমে গেল। আর আলাপের ফাঁকে ফাঁকে দুরন্তপনা তার লেগেই আছে। কখনো কথায় কথায় খিলখিলিয়ে হাসছে, আবার কখনো ঝুঁটি দুলিয়ে দুলিয়ে সারাটা ট্রেন চষে বেড়াচ্ছে। কখনো চুপচাপ জানালা গলিয়ে আকাশ দেখছে, আবার কখনো চুইনগাম চিবোতে চিবোতে বেলুন ফুলিয়ে সারা মুখে লাগিয়ে নিজেই টেনে টেনে তুলছে। টিটি থেকে টিকিট করিয়ে সবেমাত্র সিগারেট ফুঁকতে শুরু করেছিল আহিল। একটা সিগারেট হবে, মেইলি কণ্ঠটা কানে আসতেই আহিল পেছন ফিরে তাকালো। সেই স্কাই ফতুয়া নাতাশা ইসলাম নিশি ফারাজের পাশে বসার পর ফারাজ পরিচয় করিয়ে দিয়েছিল এই মেয়ের সাথে। চোখে ঘুম ভর করলে ও এই মেয়ের কথার তোড়ে ঘুম লোটা কম্বল নিয়ে পালিয়েছে। 5 মিনিট আহিল এই মেয়ের সামনে সেই সিটে কিভাবে কাটিয়েছে আহিল নিজেও জানে না। এত দুরন্তপনা, এত কথা, এত দুষ্টুমি, বাপরে। বগিতে উপস্থিত লোক সব সার্কাস দেখার মতো করে হা করে গিলছিল সব কিছু। একটু স্বস্তির জন্য সিট ছেড়ে এখানে এসে দাঁড়িয়েছিল। কিন্তু এই মেয়ে এখানেও ব্যাগরা দিতে এসেছে। ট্রেনে ওঠার সময় থেকে এখন পর্যন্ত জ্বালিয়ে যাচ্ছে। উফ, আপনাকে কিন্তু ওই এফ ওয়ালো টি শার্টে বেশ মানিয়েছে। আহিল নিশির কথার কোনো জবাব না দিয়ে দরজার দিকে মুখ করে সিগারেট টানতে লাগলো আবারও। কি হলো, আমাকে একটা সিগারেট দিন না? আহিল নিশির দিকে ফিরে বেশ কিছুক্ষণ এক দৃষ্টিতে তাকিয়ে রইল।
আলো আধারিতে এক অদ্ভুত মুগ্ধতা খেলা করছে নিশির ঠোঁটে মুখে। কেন যেন হঠাৎ করে গোলাপি ঠোঁটগুলোর ওপরে ভাঁজের তিলটাকে খুব ছুঁয়ে দিতে ইচ্ছে করছে আহিলের। নিশি ফের কিছু বলতে নেওয়ার আগেই আহিল এক হাতে নিশির গাল চেপে ধরে ওপরের দিকে উঠিয়ে ঠোঁটে ঠোঁট গুজে দিল। ব্যাপারখানা এত দ্রুত হলো যে নিশি ভ্যাবাচিকা খেয়ে আছে। চোখ দুটো বড় বড় করে আহিলের মুখের দিকে তাকিয়ে আছে। ঠোঁটের ওপরের তিলটার দিকে বেশ কিছুক্ষণ তাকিয়ে থেকে নিশিকে ছেড়ে দিয়ে দূরে সরে দাঁড়ালো সে। সরি, সিগারেট আমার কাছে একটাই ছিল, আর কেউ আমার কাছে কোনো জিনিস চাইলে কিন্তু আমি দিতে পারলাম না। ব্যাপারখানা আমার কাছে বেশ খারাপ লাগে। সিগারেটের গন্ধ নাকে আসতেই নাক কুঁচকে ফেলেছে সে, আবার সিগারেট চাইছে নিজে খাওয়ার জন্য। বেশ হয়েছে এতক্ষণে। কি সিগারেট লাগবে আরও? কথাটা শোনা মাত্রই নিশি নিজের ঠোঁট হাত দিয়ে চেপে ধরে সেখান থেকে চলে গেল। ভেবেছিল সিগারেট চাইলে লোকটা তাড়াহুড়ো করে সিগারেট ফেলে দিয়ে অপরাধীর মতন মানে করবে, আর তখন নিশি তাকে দু চারটে বাণী শুনিয়ে দিবে, আর সিগারেট যাতে না খায় সে ব্যাপারে এক প্রকার কথা নিয়ে দিবে। এমনটাই তো দেখিয়েছিল সেদিনের টিভিসিতে। নায়িকা সিগারেট চাওয়াতে কি লজ্জাটাই না নায়ক পেল, কিন্তু তার নিজের ক্ষেত্রে হলো কি? কি হলো এটা? কি ভেবেছিল আর কি হলো? ভাবলেই কেমন যেন অবাস্তব স্বপ্নের মতন লাগে নিশির কাছে। সেই ঘটনার পর নিশি একদম চুপ মেরে শান্ত বাবালিকার ন্যায় নিজের সিটে বসে রয়েছে। ফারাজ রানী শত কথা বলেও তার মুখ থেকে হা হু ছাড়া কিছুই বের করতে পারেনি। চুপচাপ জানালা গলিয়ে রাতের আকাশ দেখতে দেখতে কখন যে ঘুমিয়ে পড়েছে সে নিজেও বলতে পারবে না। ঘন্টাখানেক ঘুমিয়ে ওঠার পর বেশ ফরফরে লাগছে নিজেকে। পাশে তাকাতেই দেখা গেল রানী বেগম ঘুমাচ্ছে। আর মোড়া ভাঙতে ভাঙতে কেবিনের সবাইকে দেখতে লাগলো খুঁটিয়ে খুঁটিয়ে। কেমন যেন থম মেরে আছে সব কিছু। সবাই কেমন ঝিমুচ্ছে। তার নিজের এমন ফুরফুরে মেজাজের সাথে এখন এমন ঝিমানো পরিবেশটা মোটেও যাচ্ছে না। ঘড়িতে তাকাতেই দেখা গেল সে সবেমাত্র 8:30 বাজে, অথচ নীরবতা দেখে মনে হচ্ছে মধ্যরাত হয়তো। একবার ভাবলো রানীকে জাগানোর কথা, কিন্তু পরক্ষণে তার ঘুমন্ত ঘুম দেখে নিজের ইচ্ছেটাকে দমিয়ে নিল। ঘুম ভেঙেছে তাহলে? কথাটা বলতে বলতেই ফারাজ সিটে বসে বাম হাতের কফিটাকে চুমুক দিয়ে ডান হাতের কফিটা নিশির দিকে এগিয়ে দিল। ফারাজ আর কফি দুটো দেখেই নিশির মন ভালো হয়ে গেল। যাক, কথা বলার মানুষ তো পাওয়া গেল। কফি খেতে খেতে জমিয়ে আড্ডা দেওয়া যাবে। ভেবেছিলাম ঘুমোচ্ছ, তাই আমি আর রানী কফি খেতে খেতে গল্প করব বলে নিয়ে আসলাম, কিন্তু এসে দেখি উল্টো। আড্ডাতে আমার দেখা রানী সবচেয়ে বেস্ট। ও খুব মনোযোগ দিয়ে কথা শোনে, হোক সেটা হাবজাবি আর অপ্রয়োজনীয়। খুব চমৎকার একটা মেয়ে, খুব সহজেই মিশতে পারে। তা সিলেট কি তোমরা ঘুরতে এসেছিলে নাকি? ফুপির বাড়ি বেড়াতে এসেছিলাম। কাজিনের ছোটোখাটো একটা প্রোগ্রাম করার কথা ছিল, আর তার সাথে সাথে ঘোরাঘুরিটাও হয়ে যাবে। দুয়ে দুয়ে চার হয়ে গেল আর কি। তার সবে তো এইচএসসি দিলে, অ্যাডমিশনের প্রিপারেশন না নিয়েই ঘোরাঘুরি করছো। আই মিন টু সে, এই সময়টা তো স্টুডেন্ট লাইফের সবচেয়ে ক্রেজিয়াল মোমেন্ট। আমার চাহিদা সহজ সরল, এত কিছু আমার লাগবে না। ঘুরবো ফিরবো, স্টাডি কন্টিনিউ করব। আর তাছাড়া বাবা তো বলেই দিয়েছে পাবলিক প্রাইভেটে কোনো ফ্যাক্ট না, ফ্যাক্ট হচ্ছে তোমার কমফোর্টনেস। ঢাবির এক্সামটা দিব, তবে উইদাউট প্রিপারেশন। সবাই যেখানে রেস্টলেসলি টেনশন করবে, আমি সেখানে চিল করব। বা নিভের জাল ক্যারিয়ার প্ল্যানিং, তারপর প্যাশন কি? খুব ভালো একজন
সাপোর্টিভ মা হব, এরকম একটা কথা এই মুহূর্তে এই বাচ্চা মেয়েটার মুখে শুনবে ফারাজ ভাবতেও পারেনি। কিছুক্ষণ নিশির মুখের দিকে তাকানোর পর ফারাজ খেয়াল করলো এই বাচ্চা মেয়েটার মুখে ক্রমশ তীব্র একটা মাতৃত্বের ছাপ ফুটে উঠেছে। আড্ডার মাঝখানে আহিল এসে ফারাজের পাশের সিটে বসে পড়ল। কথা বলতে বলতে নিশি আহিলের দিকে এক পলক তাকিয়ে সৌজন্য সূচক হাসি দিতে গিয়ে মাথায় বাস খেয়ে সবার যাবার মতো অবস্থা। কয়েকটা ঢুক গিলে মুখটাকে 2 মাসের নিষ্পাপ বাচ্চার মতো করে পাথরের মূর্তি হয়ে বসে রইল। কি ব্যাপার নিশি, হঠাৎ এমন চুপচাপ করে গেলেন যে? ফারাজের কথা শুনে কিছুটা কারেন্ট শক খাওয়ার মতো চমকে উঠল নিশি। জোর করে মুখে হাসি টেনে ঘাড় এমনভাবে নাড়ালো যেন জয়েন্টে ঝং ধরেছে। চুপচাপ দর্শকের ন্যায় ফারাজ, আলহিল আর রানীর কথা শুনতে লাগলো সে। যদিও এটাকে কোনো অংশে আড্ডা বলা যায় না। রানী, লেখাপড়া করো, আফায় আমারে দস্তখত করা হিগাইছে, হেয়ার পরে অনেক গুলান বাংলা ছড়া আমারে একটা ছোট বক্স কিনে দিছে। হিয়ার ভিতরে কুত্তা বিলাই নাচানাচি কইরা লেখাপড়া হিগায়। ওটা ট্যাবলেট, কোনো বক্স না। তোমার আপা এত কিছু শেখালো আর সামান্য নামটা শেখাতে পারলো না। রিডিকিউলাস। এই যে সাবধান কয়া দিলাম। তখন তেনে দেখতাছি ইংরাজিতে গাইল মন্দ করেন খালি। গাইল কইলাম আমিও দিতে পারি, কিন্তু আফায় আমারে ভদ্রতা শিখাইছে আর আমি হেল্লাই আপনার কিছু কইতাছি না। তাই নাকি? তোমার আপাও তার শিক্ষা? হে হে। এ যে আভারে নিয়া কোনো কথা হবি না। থুবরা দেখলে বালা হলি কি ওইব? আসলে তো পুটকা মাছের লাহান লাগে। ইউ স্টুপিড বেটা কনিকার। আহ রানী, কতবার করে বললাম স্টুপিড না স্টুপিড। কথা বলেই নিশি সামনের দিকে তাকাতেই দেখলো আহিল বাজখাই চোখে তার দিকে তাকিয়ে আছে আর আশেপাশের লোকজন তাদের দেখে হাসছে। আহ, কি শুরু করলি তোরা? আশেপাশে তাকা, আমরা একা উঠি নাই এখানে। শুধু শুধু পাবলিককে বিনোদন দিচ্ছিস কেন সেটা বুঝলাম না। তুই? নিশিকে ঠোঁট চেপে হাসতে দেখে আহিল আর কিছু বলল না, দাঁতে দাঁত চেপে রইল। নাও চিপস খাও তোমরা। যে নিশি চিপস তুলতে যাবে ওনাকে চিপস না অন্য কিছু দে, এসব ওনার পছন্দ হবে না। আমায় রাইট মিস নাতাশা? আহিলের কথা শুনে নিশি চিপস নিয়ে গিয়েও নিল না, রেখে দিল। আসলে চিপস আমার খুব একটা পছন্দ না। অফিসের কাজে সিলেট যেতে হয়েছে আহিলকে, অনেকটা বাধ্য হয়েই বলা চলে। কেননা নিশির এই অবস্থার কোনোভাবেই আহিল দূরে থাকতে চায় না। আশরাফ সাহেব নিজেও ছেলেকে পাঠাতেন না, কিন্তু এই প্রজেক্টের ক্লায়েন্টদের আহিল শুরু থেকেই হ্যান্ডেল করে আসছে। তাছাড়া লিগ্যাল এগ্রিমেন্ট সাইনিং প্রসেসও আছে। তাহলে না হলে অ্যাক্টিভ কোনো এমপ্লয়ি দিয়ে কাজটা করিয়ে নেওয়া যেত। সিলেট থেকে সরাসরি আহিল হসপিটালে নিশির কাছে চলে আসলো। কখন থেকে দেখে না সে পিচ্চিটাকে। সেই ভোরে ঘুমেই মাঝে কপালে চুমু খেয়ে এসেছিল। বুকটা বড্ড খাখা করছে পিচ্চিটাকে বুকে জড়িয়ে ধরার জন্য। হসপিটালে ঢুকতে ঢুকতে প্রায় রাত 12টা বেজে গেছে। আহিলের কেবিনে ঢোকার পর নার্স দুটো সালাম দিয়ে নিঃশব্দে বের হয়ে গেছে। নিশিকে ঘুমোতে দেখে আহিল একটা দীর্ঘশ্বাস ফেলে ভেতর থেকে দরজাটা আটকে দিলেন। পরনের কোটটা খুলে সোফায় রেখে প্যান্টের পকেট থেকে মোবাইল, ওয়ালেট, গাড়ির চাবি খুলে টেবিলের উপর রেখে সোফায় গা এলিয়ে দিলেন। আজকের জার্নিটাতে বেশ ধকল গিয়েছে তার উপর দিয়ে। কিছুক্ষণ রেস্ট নিয়ে উঠে দাঁড়িয়ে শার্টের ইন খুলতে খুলতে অ্যাটাচড ওয়াশরুমে যায় ঢুকে পড়লো ফ্রেশ হবার জন্য। হোয়াইট সলো টি শার্ট আর জিন্স ট্রাউজার গায়ে চাপিয়ে তোয়ালে দিয়ে মাথা মুছতে মুছতে নিশির দিকে এগিয়ে গেল।
অ্যাক্সিডেন্ট এর আজ 9 দিন। এই 9 দিনে মেয়েটা একটু হাসেনি তার সাথে, ইভেন ভালো করে কথাও না। কি হয়েছে জিজ্ঞেস করলেই তার এক কথা, আপনি এখানে কেন এসেছেন? খারাপ লাগলেও সে পাত্তা না দিয়ে জোর করে ওর গায়ের সাথে লেপ্টে থাকে। বেশি জোরও করতে পারে না। যদি ব্যথা পায় তাড়াতাড়ি সুস্থ হয়ে যাও না, এভাবে একটুও ভালো লাগছে না। আগের নিশুটা চাই আমার। আজকে সিলেটে গিয়ে রেল ক্রসিংয়ে আটকে পড়ে আমাদের প্রথম দেখাটা মনে পড়ে গেল। নিশু, তোমার মনে আছে আমাদের প্রথম দেখার কথা? অবশ্য ভোলার মতো ছিল না। দুষ্টু হাসি হেসে নিশুর মুখে স্লাইড করতে করতে কথাগুলো বলছিল আহিল। আজ তো তুমিটাতেও প্রেম পেল না আমার, অথচ ভালোবাসি হয়ে গেল ঠোঁটের ভাঁজে। আমার কি দোষ বলো? ওই ঠোঁটের মায় তো আটকে গেলাম। ভোরের দিকে দরজার খটখটানি শব্দে ঘুম ভেঙে গেল আহিলের। সময় নিয়ে উঠে দরজা খুলে দেখা গেল ডিউটি ডক্টর চেক আপে এসেছে। গুড মর্নিং। আপনি আমাদের হসপিটালে এভাবে আপন করে নিবেন ভাবিনি। এখান থেকে অফিস করছেন, রাতে থাকছেন। ভাগ্যিস আমার বউ আপনাকে দেখেনি, তাহলে আর সংসারই করা হতো না আমার। জবাবে মুচকি হেসে গেল আহিল। মিস্টার মাহমুদ, এখন থেকে এনাকে একটু একটু করে হাঁটা চলায় অভ্যস্ত করতে হবে। উনি যে হারে ঘুমিয়ে ঘুমিয়ে কাটাচ্ছেন, এতে করে অলস হয়ে যাবে। আর না হাঁটার ফলে হিউম্যান বডি সেলগুলো অনেকটা অসাড় হয়ে পড়ে। সো বাট ডক্টর, ওর পায়ের ফ্র্যাকচার, এর জন্যই অল্প অল্প করে হাঁটবে, রেস্ট নিয়ে। প্রথম প্রথম কষ্ট হবে, বাট তাও কন্টিনিউ করতে হবে। আর কিছুটা হওয়ার বদলে ও ব্যাপার আছে। ওনার চেক আপে যখন আসছি তখন দেখছি হয় ঘুমাচ্ছে, নয় মন খারাপ করে শুয়ে আছে। আমি তো ভেবেছিলাম এর মেডিসিনের জন্যই ঘুম হচ্ছে এমন। না, এখন সব নর্মাল মেডিসিনই চলছে। ঘুমের কোনো মেডিসিনই ওনাকে আপাতত প্রেসক্রিপশনে করা হয়নি। তবে দুর্বলতা থেকে ঘুম হতে পারে, কিন্তু অতিরিক্ত ঘুম ব্রেইনের জন্য এফেক্টিভ। ওকে ডক্টর, আমি ব্যাপারটা খেয়াল রাখবো। নিশির হেলথ নিয়ে আহিল ডক্টরের সাথে আরও কিছু কথা বলে তারপর বিদায় নিলেন। এদিকে আশরাফ সাহেব আহিলার নিশির বিয়ের কথা নাজমুল ইসলাম মানে নিশির বাবার কাছে বললেন। এ ব্যাপারে শিমুল এবং মুমতাহারেরও জানানো হয়েছে, তবে আগের কোনো কথাই তাদের জানানো হয়নি। প্রথমে শিমুল কিছুটা অভিমান করে থাকলেও নিশির কথা মনে করে তিনি বেশ খুশি হয়ে গেলেন। এদিকে মুমতাহার আহিলকে হসপিটালে দেখে কিছুটা আঁচ করতে পারলে ও এখন সব কিছু তার কাছে জলের মতো পরিষ্কার হয়ে গেছে। বিয়ের ব্যাপারে আহিল বলেছেন নিশিকে যেদিন রিলিজ দেওয়া হবে সেদিনই যেন আয়োজন করা হয়, হোক সেটা ঘরোয়াভাবেই। তবে সেদিনই সে আর কোনোভাবেই এই মেয়েটাকে ধরে রাখতে পারবে না। দরকার হলে রিসিপশন পরে বড় করে করা যাবে। নাজমুল কিংবা আশরাফ সাহেব তাদের কারোরই সে ব্যাপারে কোনো অভিযোগ নেই। ছেলেটা যে এই মেয়ের মধ্যে নিজের প্রাণ লুকিয়ে রেখেছে তার কেউ বুঝুক, তারা ঠিকই বোঝে। সেইভাবেই তারা বিয়ের প্রস্তুতি নেওয়া শুরু করে দিয়েছে। প্রস্তুতি বলতে শুধু দুবারের কিছু ঘনিষ্ঠ আত্মীয় স্বজনই যা নিয়ম করে প্রায় রোজই শিমুল আরফিকে নিয়ে নিশিকে দেখতে আসে। নানান গল্প করে সময়টা বেশ কাটে তখন নিশির। মুমতাহারও আসেন মেয়েকে দেখতে, সাথে করে এটা সেটা নরম খাবার করে আনে। এভাবেই দেখতে দেখতে সপ্তাহখানেক কেটে গেল। এর মধ্যে নিশি দুজন নার্সকে নিয়ে রুমের মধ্যে হাঁটা চলা করা শুরু করেছে। আহিলকে সে কোনো মতেই পাশে ঘেঁষতে দেয় না, চিল্লাচিল্লি শুরু করে দেয়। এ কথা সে কথা বহু কথা আহিল চুপচাপ শুনে হাতের মুঠো শক্ত করে। কি করবে? কথা কান্না কাটি করলে নিশিও সমান তালে চিল্লাবে। তারপর জোরে জোরে শ্বাস ফেলতে ফেলতে বিছানায় নিস্তেজ হয়ে পড়ে রইবে।
কিন্তু মেয়েটার অভিযোগগুলো ভাঙতে হবে, এর তো অভিমান আহিল যে আর মেনে নিতে পারছে না কোনো মতে। ও সবার সাথে কথা বলে হাসে, কিন্তু আহিলকে দেখলেই চুপ করে যায়, হাসে না। আহিল শত কথা বলেও তার মুখ থেকে কোনো কথা বের করতে পারে না, দম বন্ধ হয়ে আসে তার। মনে হয় কেউ গলা চেপে ধরে গায়ের প্রতিটি শিরায় ছুরি চালাচ্ছে। এত রাগ কেন নিশির তার উপর করে আছে? এত অসহায় লাগে নিজেকে মাঝে মাঝে নিজের কাছে। কোনো কেন করেছে নিশি এমন? কেন? 15 দিন হসপিটালে কাটানোর পর নিশিকে আজ ডিসচার্জ দেওয়া হয়েছে। রানী নিশির সব কিছু গুছিয়ে নিচ্ছে। আহিল নিশিকে নিয়ে ডক্টরের চেম্বারে গিয়েছে চেক আপের জন্য। ডক্টর প্রায় মাসখানেক প্রপার রেস্টের কিছু ডিরেকশন দিয়ে মেডিসিন চেঞ্জ করে দিয়েছে। কেবিনে নিশিকে নিয়ে ফিরতে ফিরতে রানী প্রায় সব কিছু গুছিয়ে নিয়েছে। মুমতাহার আর নাজমুল সাহেবও ততক্ষণে এসে গেছে নিশিকে নিতে। তাদের দেখে আহিলের মনটা বেশ খারাপ হয়ে গেল। এখনই তো ওর কাছ থেকে দূরে সরে যেতে হবে। বিয়ের ব্যাপারে কথা হবার পর থেকে মুমতাহার আহিলকে বেশ খুঁটিয়ে খুঁটিয়ে দেখে। আহিলের সব কিছুই সে খেয়াল করে। না, ছেলেটা বেশ স্মার্ট, কথাবার্তা কি সুন্দর। এই তো কি সুন্দর সালাম দিয়ে তাদের গাড়ি পর্যন্ত এগিয়ে দিয়ে গেল। তার মেয়েটাকেও যে ছেলেটা চোখে হারায়। নিশিকে গাড়িতে তুলে দিয়ে আহিল বাড়ি চলে গেল। খেয়ে দিয়ে বেশ ফ্রেশ একটা ঘুম দিয়েছিল আহিল। ঘুমটা ভাঙলো মা আর আরফির ডাকে। ভাইয়া ওঠ না। কেন? কারণ নিশাদকে দেখতে যাব আমরা সবাই, আর তুমিও যাবে। নাও এখন এই প্রাণ চাবিটা পরে এসে গোসল দিয়ে ততক্ষণে আমরাও রেডি হয়ে নেই। মায়ের এমন কথা শুনে মনটা বেশ ফরফরে হয়ে গেল আহিলের। তাই দেরি না করে রেডি হয়ে চলে গেল। দুপুর 2টো বেজে গেছে নিশিদের বাসায় পৌঁছাতে পৌঁছাতে। আজকে এত বড় একটা সারপ্রাইজ তার পরিবার দিবে সে ভাবতেই পারেনি। গাড়ি থেকে নেমে বেশ কিছুক্ষণ আহিল তার বাবা মাকে জড়িয়ে ধরে রইল। একটু পর ফারাজও এসে উপস্থিত হলো। 3টে নাগাদ কাজে এসে দুই পরিবারের উপস্থিতিতে কলেমা পড়ে নিশি আর আহিলের বিয়ে হয়ে গেল। আর কোনো আত্মীয় স্বজন উপস্থিত হতে পারেনি। অনেকটা হুট করে প্ল্যান করেই সব কিছু করা যাকে বলে। যদিও বিয়ের প্রস্তুতি আগে থেকেই চলছিল, কিন্তু নিশির রিলিজটা হঠাৎ করে যাওয়াতে এই প্ল্যানিং বেশ ঘরোয়াভাবেই বিয়েটা হয়ে গেল তাদের। কিন্তু এ বাড়িতে আসার এতক্ষণের মধ্যেও নিশিকে দেখতে পেল না সে। বেশ ছটফট করছে ভেতরটা পিচ্চিটাকে দেখার জন্যে। রানীকে দিয়ে খাবারের প্লেট আনিয়ে নিশির কাছে ছুটে গেলেন নাজমুল সাহেব। মেয়েটা যে অনেক রেগে আছেন তার উপর, না জানিয়ে এভাবে বিয়ের ব্যবস্থা করার জন্য। কিছু একটা নিয়ে মেয়েটা যে তার মনে মনে প্রচুর কষ্ট পাচ্ছে তা তিনি বেশ বুঝতে পারছে। আচ্ছা, আহিলের সাথে কি এ নিয়ে কথা বলবেন তিনি? না, ব্যাপারটা ভালো দেখায় না। নিশিকে জিজ্ঞেস করতে ও ইচ্ছা করছে না। কথাগুলো ভাবতে ভাবতেই মেয়ের রুমে ঢুকলেন তিনি। আম্মু, তোমার সাথে আমার কোনো কথা নেই বাবা। কেন আম্মু, কেন জিজ্ঞেস করছো? আম্মু, তোমার মা বাবা শাশুড়ি কিন্তু কেউ জানে না আগের বিয়ের কথা। এর মধ্যে যদি আমি বিয়ের জন্য বাগড়া দেই, আহিল কি মেনে নিবে? সে তো অফিসিয়ালি তোমার হাজবেন্ড। আরও 5 মাস আগে থেকেই আমি বাধা দিলে ব্যাপারটা কি হতো বুঝতে পারছো তো? হুম। কি হুম? আমি কিছু আমি কিন্তু বেশ কয়েকদিন ধরে দেখছি তুমি আগের থেকে বেশ চুপচাপ হয়ে আছো। তোমাদের মধ্যে কি হয়েছে তা তো আমি জানি না, তবে তুমি চাইলে আমাকে বলতে পারো। এমন তো হতে পারে আমি তোমাকে সে ব্যাপারে সাহায্য করতে পারি। এমনি বাবা, কোনো কারণ নেই। এভাবেই বাবা মায়ের খাওয়ার পর্ব কথা বলতে বলতে চলল। এদিকে আহিলেরও দুপুরের খাওয়া সম্পূর্ণ হয়ে গেল। আশরাফ সাহেব বের হওয়ার তাগাদা দিতেই নাজমুল সাহেব কান্নায় ভেঙে পড়লেন। ভাই,
আমার মেয়েটা বড্ড ছোট, আমাকে ছাড়া একদম থাকতে পারে না। আহা নিশির এখন দুটো বাড়ি, বিআই সাহেব, তার থাকার কোনো রেস্ট্রিকশন নেই। যখন যেখানে ইচ্ছে হবে থাকার জন্য চলে আসবে। আর তার সাথে সাথে না হয় আমরাও চলে আসবো বেড়াতে। আর বিআই বউ, আমি সারা শহর জাগিয়ে নিয়ে যাব। এখন না হয় কয়েকদিন আমাকে সাথে বেরিয়ে আসুক, কি বলেন? হালকা নীল আর গোলাপি কম্বিনেশনের সিম্পল একটা লং থ্রি পিস পরেছে নিশি। মাথায় হালকা গোলাপি জর্জেট ওড়না দেওয়া, দুহাতে সোনার বালা আর গলায় কানে সিম্পল হাফ নেকলেস আর দূর একদম বউ বউ লাগছে পিচ্চিটাকে। আহিলকে ও যেন কোনো অংশে কম লাগছে না। সাদা আর মেরুন কম্বিনেশনের পাঞ্জাবিতে ফটোগ্রাফার আনিয়ে বেশ কিছু ছবি তোলা হলো পরিবারের সবাইকে নিয়ে। ছবি পর্ব শেষ হওয়ার পরপরই বিদায়ের পালা শুরু হলো। নিশির কান্না দমকে সব কিছু যেন ছাপিয়ে যাচ্ছে আজ। নাজমুল সাহেবের সারা জীবনের সম্বলেই একমাত্র মেয়েটা, যে সারা বাড়িতে পান সঞ্চার করত, আজ সে অন্যের ঘরে চলে যাচ্ছে অন্যের শোভা হয়ে। মেয়েকে অষ্টপৃষ্ঠে ধরে যেন মনে হচ্ছে যে কোনো মুহূর্তে হাত ফসকে দূরে চলে যাবে। কলিজাটা খা খা করছে বড্ড। আজ যে মেয়ের কান্না থামানোর জন্য কোনো শব্দই তার কাছে অবশিষ্ট নেই। মায়ের সামনে গিয়ে বেশ কিছুক্ষণ ফুপিয়ে কেঁদে গেলেন মা মেয়ে দুজনে। মা তোমায় একটু জড়িয়ে ধরতে দিবে? একটু ধরবো। মেয়ের এমন কথায় আর ঠিক থাকতে পারলেন না মুমতাহার। নিমিষেই মেয়েকে নিজের সাথে জড়িয়ে ধরে রইল। বেশ শান্তি লাগছে, বুকটা খা খা করছে না। আর মেয়েকে নীরবে জড়িয়ে ধরে বেশ বুঝিয়ে শুনিয়ে চোখের জল মুছিয়ে দিলেন তিনি। কিন্তু জল তো আর বাদ মানে না। বাবাকে রেখে যেতে তার বড্ড কষ্ট হচ্ছে। বাবার সাথে গা ঘেঁষে আড্ডা দেওয়া, কথায় কথায় গাল ফোলানো, এমন কিছুই যে আর হবে না। এত কষ্ট কেন হচ্ছে বাবা? আমার যে অনেক কষ্ট হচ্ছে। নিশিকে প্রায় আধামরা অবস্থায় কোলে নিয়ে গাড়িতে উঠল আহিল। এভাবে কান্নাকাটি দেখে ফারাজ বেশ চটে গেছে। কয়েক দফা চিল্লা ফাল্লা করে নিশিকে বের করে আনলো সে। মেয়েটার মাথায় এত চোটের মধ্যে এত কান্নাকাটি মানে হয় এসবের? গাড়িতে ওঠার পর আহিল নিশির মাথাটা নিজের বুকের সাথে চেপে ধরে নিয়ে বসলো। মেয়েটা এখনো মাঝে মাঝে কেমন ফুপিয়ে উঠছে। ড্রাইভারের পাশের সিটে ফারাজ বসেছে, সে এখনো রাগে ফুঁসছে। আহিল, তুই তো জানিস নিশির হেলথ কন্ডিশন, ওকে এইভাবে প্যানিক হতে দিলি কি করে তুই? ওর মাথায় যে একটা মেজর ইনজুরি আছে, তুই জানিস না? এভাবে কান্নাকাটির ফলটা কি খুব ভালো হবে? আমি কি করব কিছুই বুঝতে পারছিলাম না। তোকে এত করে কল দিচ্ছিলাম, তোরও কোনো পাত্তা নাই। একবার ভাবলাম কান্না করলে কিছুটা ঠান্ডা হবে। একবারে ঠান্ডা হয়ে যাবে। এর থেকে ভালো বুদ্ধি হয় নাকি? রিডিকিউলাস যত সব। দেখ আহিল, আমি নিশির ভালোর জন্যই বলছি। খোলাখুলি করে বলতে গেলে তোর ভালোর কথা বলছি। নিশির ভালো থাকাতেই তোর ভালো থাকা। আর ওর এরকম প্যানিক হওয়া বা হাইপার হওয়া কোনোটাই ওর জন্য ভালো না। আমি বুঝেছি, কিন্তু এইটা তো ন্যাচারাল। আমি ওকে একদম কাছ থেকে দেখেছি। ও বাবার সাথে কতটা ক্লোজ। সেক্ষেত্রে আমি ওকে ঠিক কি বলে সান্ত্বনা দিতাম আমার জানা নেই। বুঝলাম। নিশি কি এখনো কাঁদছে? না ঘুমিয়ে গেছে? প্রায় 1 ঘন্টা পর নিশিকে নিয়ে আহিলদের বাড়ি পৌঁছালো। ততক্ষণে নিশির ঘুমটাও ভেঙে গেছে। খুব সাধারণ ঘরোয়াভাবেই বরণ করা হলো তাদের। শিমুল বেগমের তো খুশিই ধরছে না। আহিল নিশিকে ঘরে নিয়ে রেস্টের কথা বলে শিমুল রান্নাঘরের দিকে এগিয়ে গেল। সিঁড়ির সামনে এসে আহিল দাঁড়িয়ে পড়ল। তারপর সার্ভেন্টকে দিয়ে নিজের দক্ষিণ দিকের রুমের তাদের জিনিসপত্র শিফট করার কথা বলে
সেদিকে এগিয়ে গেল। শিমুল বেগম কয়েকবার এসে পড়েছে কেন? তারা উপরে এত ঘর থাকতে নিচে থাকার সিদ্ধান্ত নিলেন। আহিল বেশ স্পষ্ট করেই বুঝিয়ে দিলেন তার মাকে, আম্মু, নিশির এই অবস্থায় সিঁড়ি ভাঙাটা ঠিক হবে না। আর সেদিনের অ্যাক্সিডেন্ট, বুঝেছি, আর বলতে হবে না। তবে এ ঘরে কিছু কাজ করিয়ে নিতে হবে বাবা। বৃষ্টির দিনে জানালা আর বারান্দায় এত কিছু ভেঙে বলতে হবে না আম্মু। আমি তো গেস্ট না, যার সমস্যা ঠিক করিয়ে নেওয়া যাবে। নিশিকে ফ্রেশ হতে পাঠিয়ে দিয়ে সার্ভেন্ট দিয়ে ঘর ডেকোরেট করতে লেগে গেল আহিল। বেডরুমটা গুছিয়ে নিয়ে স্টাডি রুম বোঝানোর ডিরেকশন দিয়ে নিজে ফ্রেশ হতে চলে গেল। নিশি সবেমাত্র চুলে চিরুনি করছিল, তখন ড্রেসিং টুলে বসে আহিল ফ্রেশ হয়ে এসে নিশির পেছনে দাঁড়িয়ে টি শার্ট পরতে লাগলো। উদ্দেশ্য নিশিকে বিরক্ত করা। আয়না দেখে টি শার্ট পরতে হয় না, বউ দেখে। নিশি টুল থেকে ছেড়ে দাঁড়িয়ে আহিলের দিকে খিটমিট করে তাকাতেই আহিল দুম করে নিশির ঠোঁটে চুমু এঁকে দিল। ব্যাপারটা এত জলদি হলো যে নিশি হতভম্ব হয়ে গেছে। আহিলের দিকে তাকাতেই ভ্রু নাচিয়ে দুষ্টু হাসি হেসে যাচ্ছে। আপনি আপনি একটা যাচ্ছে তাই? বেশ। পায়ের ফ্র্যাকচারের কি অবস্থা? ব্যথা করছে? হুম। এত কান্নাকাটি করেছিলে কেন? আপনি আমাকে জোর করে 2বার বিয়ে করেছেন, কিছুটা রেগে। বেশ করেছি, বিয়ে করে আমি বউ ছাড়া থাকবো কেন? আমি কি অবিবাহিত নাকি? আহিলের কথাটা শুনে নিশি আহিলের দিকে তাকালো। তাহলে 7টা দিন কিভাবে ছিলেন আপনি? না ফোন, না কোনো খোঁজ। এমন তো না যে কোনো ইমার্জেন্সি ছিল তাহলে? কথাগুলো ভাবতে ভাবতেই নিশির চোখগুলো টলমল করছিল। আর এদিকে আহিল নিশির কপালে চুমু খেয়ে এভাবে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকলে পা ব্যথা করবে। চলো রেস্ট নিবে। সো ফ্রেন্ডস, গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন, এবং নিত্য নতুন গল্প দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ সবাইকে।